আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের 23তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। মেঘের পানে ক্ষিপ্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার দুপা পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। ডাইনিং টেবিলের ওপর কাচের বক্স রেখে দ্রুত পায়ে মেন গেট পেরিয়ে চলে যেতে নিলে আদি পেছন থেকে ডেকে উঠল, ভাইয়া। আদি ডাকে আবিরের কান পর্যন্ত পৌঁছালো কিনা যেন ফিরেও দেখলো না। আবির অক্ষি যুগল অগ্নিনয়ের লাভার ন্যায় লাল টুকটুকে হয়ে আছে। গেট পেরিয়ে বাইকে উঠতে গিয়ে হাতে রাখা সানগ্লাসটা ডাস্টবিনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। নিজের ভেতরে সবটুকু ক্রোধ যেন সানগ্লাসের উপর ঠেলে দিয়েছে। সানগ্লাস ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাতও কেটে গেছে 2-3 জায়গায়। এই হাত নিয়ে বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায়। অফিসে ঢুকতে রাকিব ছুটে আসে, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন যে? বউকে সময় দেওয়া শেষ? আবির ক্ষুদ্র আঁকিতে চাইল রাকিবের দিকে, যেন কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে চোখ বন্ধ করে বসে পড়ল। রাকিবও পেছন পেছন আবিরের কেবিনে ঢুকলো। সহসা চোখ পড়লো আবিরের হাতের দিকে। আতকে উঠে ছুটে গিয়ে আবিরের হাত ধরলো। হাত কেটেছিস কিভাবে? আবির হাত সরিয়ে নিল। তুই এখন যা, আমি একটু একা থাকতে চাই। আবির আকুল স্বরে জানালো, চলে তো যাবই, আগে বল কি হয়েছে? আবির নমনীয় কণ্ঠে বলল, কিছু না। আবির ভাবুক স্বরে বলল, কিছু তো একটা অবশ্যই হয়েছে, আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা ভুলে যাস না। এখন বল কি হয়েছে? আবির মেঘ কিছু করেছে? ক্রোধে আবিরের নাকের ডগা ফুলতে লাগে। নয়ন জোড়া রক্তবর্ণ হয়ে আছে। বক্ষস্থলে থাকা হৃৎপিণ্ডটাও দিক বিদিক ছুটছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে কঠিন স্বরে বলল, আমি ওর জীবনে কাটার নেই। আবিরের নামক কাটাটা ওর জীবনে না থাকলেও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো। রাকিব ভুরু কুচকে বলল, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আবির শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক বলছি, ওকে ওর মধ্যে থাকতে দিব, ওর ব্যাপারে কোনো কথা বলবো না। রাকিব এবার সশব্দে হেসে উঠল। আবির ভুরু কুচকে কদিত নয়নে চেয়ে রইল। রাকিব সেদিকে হুঁশ নেই, আস্তে আস্তে পেট চেপে ধরলো। আবির রাগান্বিত স্বরে বলল, তুই হাসছিস কেন? রাকিবের হাসি যেন থামছেই না। আবিরের কাছ থেকে দূরে গিয়ে বলে, বন্ধু, এত কিছু করে যখন প্রেমিকার মন পায় না, তখন তার জন্য শুধু এই গানটাই গাইতে ইচ্ছে করে, যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, নিদয়া তুই পাষাণ বন্ধু এত রে কঠিন, তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। আবির বসা থেকে উঠে দাঁড়াতেই রাকিব হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বেরিয়ে নিজের রুমে চলে গেল। সারাদিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। অফিসের সবাই মোটামুটি চলে গেছে। রাকিবের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে। গার্লফ্রেন্ডের নাম রিয়া। আবির দেশে ছেড়ে যাওয়ার পর রাকিবের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল রিয়া। সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের 2 বছর রিলেশন ছিল। 4 থেকে 5 বার কল করার পর রাকিব রিসিভ করে বলে উঠল, কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? জানোই তো এই সময় অফিসে থাকি। রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। কোনো রকমে বলল, আমাকে একটা ইনহেলার আর ওষুধ কিনে দিয়ে যেতে পারবা? রাকিব এবার চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তোমার? আজকে দুপুর পর্যন্ত বাসায় টুকিটাকি কাজ করেছিলাম, বিকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে মনে হচ্ছে। রাকিব কণ্ঠ ভারী করে বলল, তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি, তারপরে কেন এত কাজ করতে যাও? আমি এসে কল দিচ্ছি, সাবধানে থাকো, বাই। রাকিব আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলল। তুই বাসায় কখন যাবি? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল, একটু দেরি হবে। কেন? রাকিব বলল, রিয়া অসুস্থ, ওকে নিয়ে যেতে হবে, আমি ওষুধ নিয়ে যেতে হবে। আমি কি চলে যাব? আবির চোখ তুলে বলল, সিরিয়াস কিছু? রাকিব মৃদু এসে উত্তর দিল, না না তেমন কিছু না, ওর তো একটাই সমস্যা। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে তুই যা, কোনো সমস্যা হলে জানাস। রাকিব হাসি মুখে বলল, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস। আবির মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল। অন্যদিকে মেঘকে পড়াতে জান্নাত আপু এসেছেন। মেঘ মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে। জান্নাত আপু কি পড়াচ্ছেন তাতে মেঘের কোনো মনোযোগ নেই। একরাশ বিরক্তি নিয়ে শব্দহীন বসে আছে। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখলো একবার,
খুবই সাদামাটা একটা মেয়ে, গায়ের রং ধবধবে সাদা হলেও চেহারা অন্যরকম সৌন্দর্য আছে। বোরকা পরা, অনেক সুন্দর করে হিজাব দিয়েছে। মেঘ মনে মনে ভাবছে, আমি কি ওনার মতো সুন্দরী না? আমি কি আপনার ভালোবাসা পেতে পারতাম না আবির ভাই? এরপর দিন নাস্তার টেবিলে প্রত্যেকে উপস্থিত, আবির ব্যতীত। আদি খাওয়া শেষ করে আকলিমা খান বললেন, তোর ভাইয়া উঠেছে কিনা দেখে তো। আদি দৌড়ে গেল আবিরের রুমে। সামনে আদি বা মিম কেউই আবিরের রুমে ঢুকতে ভয় পায়, দরজা থেকেই ডেকে চলে আসে। আজও আদি দরজা থেকে উকি দিয়ে দেখলো আবির কোথাও নেই। দুইবার ডেকেছি কিন্তু সারেনি। আদির করিডোর থেকে চিৎকার দিয়ে বলল, ভাইয়া তো রুমে নেই আম্মু। সবাই এবার চাওয়াচাওয়ি করছে, রুমে নেই মানে? সকালে তো বের হতে দেখলাম না। তানভীর গলা উঁচিয়ে বলল, ছাদে দেখতো আদি। ভাইয়ের থমথম কথা মতে আদি ছাদে গিয়ে গেল, কিন্তু ছাদের গেটেই তালা। আদি পুনরায় তা জানালো। মালিয়া খান চিন্তিত স্বরে বলল, আবির কি রাতে ফেরেনি? মেঘ সহসা বড় আম্মুর দিকে চাইলো। এই বাড়ির ছেলেরা কখনোই বাইরে রাত কাটায় না, যত বড়ই হোক বাসায় ফিরে আসে, যত রাতই হোক বাসায় ফিরে আসে। এটাই খানবাড়ির রুলস। শুধু প্রয়োজন হলে আলী আহমদ খানের থেকে অনুমতি নিয়ে থাকতে হয়। ইকবাল খানের সঙ্গে সঙ্গে ফোন বের করে আবিরকে কল দিলেন। প্রথমবার এই রিসিভ হয়নি, দ্বিতীয়বার রিসিভ হলো। ইকবাল খান শুধালেন, কোথায় আছিস? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, অফিসে। ইকবাল খান, তুই বাসায় ফিরিসনি কাল? আবির, না। ইকবাল খান, কেন? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, অফিসে কাজ ছিল। ইকবাল খান তপ্ত স্বরে বললেন, ও আচ্ছা, আজ আমাদের অফিসে মিটিং আছে, আসবি না? আবির গভীর কণ্ঠে জানালো, চলে আসবো, এখন ডাকি, কাজ আছে। আলী আহমদ খান রাগ করে উঠলেন, দুদিন হয়নি নিজের কোম্পানি খুলেছে, এখনই ব্যস্ততা দেখায়। কই, আমাদের তো রাতে অফিসে থেকে কাজ করতে হয় না? হয়নি কখনো? মালিয়া খানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, ছেলেকে বোঝাও, বাইরে থাকাকালীন কি করেছে না করেছে সেটা আমার বাড়িতে চলবে না। ডাইনিং টেবিলে নিস্তব্ধতা ছেয়ে গেছে, কারো মুখে কোনো শব্দ নেই। আলী আহমদ খান উঠে গেছেন। মালিয়া খান ডাইনিং এ এসে ইকবাল খানকে শোধালেন, আবিরের জন্য কি খাবার দিয়ে দিব? ও তো গতকাল সকালেও না খেয়ে বেরিয়েছিল, তারপর থেকে তো আর দেখিনি। আদি ততক্ষণে ডাইনিং এর কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, গতকাল দুপুরে ভাইয়া আসছিল, আমি ভাইয়াকে ডাক দিয়েছি কিন্তু ভাইয়া শোনেনি। তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানির বক্স রাখা দেখে আমি সেটা নিয়ে ওপরে আপুর কাছে চলে গিয়েছিলাম, তাই তোমাদের কাউকে বলতে মনে নেই। আদির কথা শুনে মেঘ বিড়বিড় করে বলল, কাচ্চি বিরিয়ানি আবির ভাই আনছিল? আগে জানলে ওনার আনা খাবার খাইতামই না। নিজের ইচ্ছে মতো মারবেন, ঝাড়বেন, আবার মন চাইবেন খাবার এনে খাওয়াবেন। আমি সব ভুলে যাব? এমন মেয়ে আমি না। ইকবাল খান বললেন, বড় ভাবি আপনি খাবার দিয়ে দেন, আমি আবির অফিসে আসলে খেয়ে যাবেন। রাত 10টার দিকে আবির বাসায় ফিরেছে, ততক্ষণে 3 কর্তি ব্যস্ত। সকালের খাওয়া শেষ। আবির ফ্রেশ হয়ে মা কাকিয়ার সাথে খাবার খেতে বসেছে। এই যে মা, মামুনি আর কাকি এত প্রশ্ন করছে, আবির নিশারাই সব শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। কোনোভাবে খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। সময় চলতেছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেল 10 দিন। আবির আর মেঘের দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না। আবির খাবার টেবিলে একসাথে বসলেও মেঘের দিকে একবারও তাকায়ও না। মেঘ ঠিকই 2-1 বার তাকিয়ে দেখে, কিন্তু আবির যেন নিজেকে শক্ত আবরণে আবৃত করে রেখেছে, বুকের ওপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে। আবির যতক্ষণ বাসা থেকে ততক্ষণ নিজের রুমে দরজা বন্ধ করে রাখে। মেঘও নিজের মতোই খাচ্ছে, ঘুমাচ্ছে, পড়ছে। মিম আর আদির সাথে আড্ডা দিচ্ছে। জান্নাত আপু পড়িয়ে যাচ্ছে, কোচিং থাকলে কোচিংয়ে যাচ্ছে, বাসায় এসে পড়াশোনা করছে। সবাই নিজের মতোই করছে, শুধু মাঝে মাঝে ভাবে আবির ভাইয়ের কি কিছু হয়েছে। আজ মেঘের এইচএসসি রেজাল্ট পাবলিশড হবে। সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা। আলী আহমদ খান আর মোজাম্মেল খান অফিসে চলে গেছেন। ইকবাল খান কোনো এক দরকারে আদির স্কুলে গিয়েছে। আবিরও সকালে অফিসের জন্য বেরিয়েছে। আবিরের কিছুক্ষণ পর তানভীরও বেরিয়েছে। ঘন্টাখানেক পর রেজাল্ট পাবলিশ হয়েছে। মাহাদিবা খান গোল্ডেন এ+ পেয়েছে। খান বাড়িতে খুশির আমেজে ভরে উঠেছে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল খান আর আলী আহমদ খান মিষ্টি নিয়ে বাসায় হাজির। ইকবাল খানও ও আদিকে নিয়ে ফেরার পথে কয়েক কেজি মিষ্টি নিয়ে এসেছে।
আবিরের পর মেঘি পড়াশোনায় খানবাড়ির মুখ উজ্জ্বল করেছে। মাঝখানে তানভীর 4 পয়েন্ট রেজাল্ট নিয়ে এসএসসি এইচএসসি পাশ করেছে। মালিয়া খান ছেলেকে কল দিচ্ছেন, আবির কল ধরছে না। তানভীরও কল দিয়েছে কিন্তু ব্যস্ত বলছে। বাড়িতে এত আনন্দ কিন্তু দুই ভাই যেন নিরুদ্দেশ। বেশ কিছুক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর একটি র্যাপিং বক্সে করা মেঘের হাতে দিয়ে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশনস মাই ডিয়ার বোনো। মেঘ একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। আবির কোনো দিক না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে। মেঘ আবিরের দিকে চেয়ে মনে মনে বলল, একটা মানুষ এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে? সামান্য একটা কংগ্রেস শব্দটাও যেন বলা যায় না। তানভীর মেঘের জন্য স্পেশাল রসমালাই নিয়ে আসছে। মেঘ তানভীরকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড় দিয়ে ডাইনিং এ বসে খাচ্ছে, যেন কেউ ভাগ বসাতে না পারে। তানভীর নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেল। 20 মিনিটের মধ্যেই আবির অফিসের জন্য রেডি হয়ে বের হচ্ছে। আবিরের পিছে পিছে তানভীরও নামছে। মালিয়া খান আবিরকে ডেকে বললেন, এই সময় আবার কোথায় যাচ্ছিস? আবির ভারী কণ্ঠে বলল, অফিসে কাজ আছে। মালিয়া খান আবারও বললেন, মিষ্টি খেয়ে যা। আবির কণ্ঠ দিনগুণ ভারী করে বলল, সময় নেই। মেঘ তখনও ডাইনিং এর চেয়ারে বসে আছে। আবির ভাইয়ের কাঠখোট্টা জবাবে অষ্টাদশী মন খারাপ হলো। মনে মনে ভাবলো, সত্যি কি আপনার সময় নেই, নাকি আমার রেজাল্টের মিষ্টি খেতে চান না? আবির চলে যাচ্ছে। হালিমা খান আবিরের যাওয়ার দিকে চেয়ে পুনরায় সিঁড়িতে থাকা তানভীরের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, আমি আরো ভাবলাম বোনের রেজাল্টের খুশিতে তোরা দুই ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবি। তানভীর মৃদু হেসে প্রশ্ন করলো, এক বাড়িতে কতবার মিষ্টি দিতে হবে? হালিমা খান ছেলের কথার মানে বুঝলো না, কপাল কুঁচকে বলল, মিষ্টি তো দেওয়া হয়নি এখনো। তানভীর হাসি মুখে বলল, ভাইয়ার আমি এলাকার সব বাড়িতেই মিষ্টি দিয়ে বাসায় এসেছি। মেঘ বিষমকর দৃষ্টিতে ভাইয়ের অভিমুখে তাকিয়ে অষ্টাদশীর চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। 10 দিনের রাগ যেন 10 সেকেন্ডে হাওয়া। প্রিয় মানুষ বড় বড়ই প্রিয় থাকে, মাঝে মাঝে শুধু অভিমানের চাদরে ঢেকে যায়। মেঘ বিড়বিড় করে বলল, আমি ঠিক শুনছি? আবির ভাই আমার রেজাল্টের খুশিতে এলাকায় মিষ্টি খাওয়িয়েছেন? তাহলে বাসায় এমন মুড নিয়েছিলেন কেন? একটা মিষ্টিও মুখে দিলেন না। কিন্তু কেন? উনি কি কোনো বিষয় রেগে আছেন? মেঘের পাশাপাশি সবাই যেন অবাক চোখে তাকিয়ে তানভীরকে দেখলো। তানভীরের কথায় আকলিমা খান ভুরু কুঁচকে বলল, আমাদেরকে জানালে কি এমন হতো? আবির বা তুই কেউ তো বলতে পারতি। তানভীর হাসি মুখে উত্তর দিল, ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না, জানোই তো। তাছাড়া আমি তো এখনোই বললাম তোমাদের। মোজাম্মেল খান আবিরের এমন কাণ্ড শুনে খুশি হয়ে বললেন, যাক, বড় ভাইয়ের দায়িত্ব পালনে আবির অবহেলা করেনি, এটাই তো দরকার। আব্বুর মুখে এমন কথা শুনে মেঘের মুখটা মলিন হয়ে গেল। আবির ভাইকে সে তো বড় ভাই হিসেবে ভাবেনি কখনো। আবির ভাই হলেন ক্রাশ, না হলে বাস, ভাইটাই কিচ্ছু না। রাত 10টার দিকে আবির ফিরেছে। মেঘ তখন পড়ছিল। আবির রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মেঘ নিচে আসতে আকলিমা খান বলে উঠলেন, কি রে, আবিরকে মিষ্টি দিলি না? মেঘ আশ্চর্য নয়নে চেয়ে বলল, তোমরা দাওনি কেন? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জানালো, আমরা তো বলেছি, ও তো খাবে না বলে চলে গেল। তুই একটু নিয়ে যা। তুই বললে যদি খায়। একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে মেঘ গুটি গুটি পায়ে করিডোর পেরিয়ে আবির ভাইয়ের রুমের সামনে হাজির হলো। এক হাতে দরজা ধাক্কা দিতেই বুঝতে পারলো ভেতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে মেঘের খটকা লাগলো। আবির ভাই আসার পর থেকে কখনো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে ইদানিং দরজা বন্ধ করে রাখে কেন? রুমের ভেতরে কম সাউন্ডে গান বাজতেছে। মেঘ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সে, কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমার। মেঘ উল্টে বিড়বিড় করে বলল, আবির ভাই এত কষ্টের গান শুনছেন কেন? ব্যাপার কি?
মেঘ দরজায় টোকা দিয়ে ব্যস্ত করে ডাকলো, আবির ভাই। ভেতর থেকে কোনো জবাব না আসায় মেঘ উচ্চ স্বরে আবার ডাকলো, আবির ভাই। সহসা গান বন্ধ হয়ে গেল। সিগারেট হাতে দরজা খুলে দিল আবির। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, কপালে আর নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, সাথে জবজবে পুরো শরীর, অগোছালো চুল শ্যামবর্ণে মলিন হয়ে আছে। নীরদ কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে মেঘের হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো। হাজার রাগ আর অভিমান থাকুক, তারপরও আবির ভাইয়ের প্রতি মেঘের সুপ্ত ভালোবাসা এখনো বর্তমান। মেঘ আর্তনাদ করে বলল, আপনি আবারও সিগারেট খাচ্ছেন? আবির গভীর কণ্ঠে শুধালো, তাতে তোর কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। আবির কপাল কুঁচকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে। আকস্মিক মেঘ দ্রুত পায়ে আবিরের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে। রাগে ফুসতে ফুসতে জবাব দিল, আপনি সিগারেট খান, এটাই আমার সমস্যা। আবির আশ্চর্য নয়নে চেয়ে রইল অষ্টাদশী ললিত মুখ বিবরণের অভিমুখে। মেঘ রাগে ফুসতে ফুসতে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে, আর মনে মনে ভীত হচ্ছে। আবির ভাই যদি মারেন? তৎক্ষণাৎ নিজেকে সাহস দিল, মারলে মারবে, কিন্তু ওনাকে আমি সিগারেট খেতে দেখতে পারবো না। আবির গম্ভীর কণ্ঠে শোধালো, কেন আসছিলি? মেঘের মাথা থেকে এসব চিন্তা সরে গেছে, তবুও কিছুটা চিন্তিত। তবুও উত্তর দিল, আপনার জন্য মিষ্টি আনছিলাম। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমি মিষ্টি খাবো না, নিয়ে যা। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কেন খাবেন না? আমার রেজাল্টে কি আপনি খুশি না? আবির নিস্তব্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকা আধখানা সিগারেটের পানে চেয়ে। মেঘ পুনরায় বলল, কিছু বলছেন না যে? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তুই খুশি থাকলেই হলো, আমার খুশিতে কি আসে যায়? আবিরের নিরুদ্বেগ কণ্ঠে বলা কথায় মেঘের মনে কেমন যেন খটকা লাগলো। মেঘ চিন্তিত কণ্ঠে শোধালো, আবির ভাই, আপনি কি আমার ওপর কোনো কারণে রেগে আছেন? আবির এক পলক তাকালো মেঘের দিকে, তারপর তপ্ত স্বরে বলল, আচ্ছা মেঘ, আমি যদি দেশ ছেড়ে একেবারে চলে যাই, তাহলে তো তুই এই বাড়িতে আনন্দেই থাকতে পারবি, তাই না? মেঘ আশ্চর্য নয়নে চাইল আবির ভাইয়ের দিকে। বুকের ভেতর হৃৎপিণ্ড ভয়ঙ্কর ভাবে কাঁপছে। এই 1.5 মাসে আবির ভাই অষ্টাদশী হৃদয়ে সবটুকু জায়গা জুড়ে অবস্থান করছে। আবির ভাই দেশ ছেড়ে চলে যাবে, এই কথা কোনোভাবেই মানতে পারছে না মেঘ। মেঘের সিক্ত নয়ন জোড়া আবির ভাইয়ের প্রতি এক সমুদ্র ভালোবাসা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি কেন চলে যাবেন? আবির রাশভারী কণ্ঠে বলল, যদি সত্যি সত্যি এমনও হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব। তবু তুই ভালো থাকিস, আর এ বাড়ির রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন। মেঘের সমস্ত আকাশ ঘুরছে। আবির ভাই এত কঠিন কথা কেন বলছেন? তার কারণ খুঁজে পাচ্ছেন অষ্টাদশী। অনেক ভাবার পর 10 দিন আগে ঘটনা মনে মনে ভাবলো, তাহলে কি বন্যার সাথে বলা কথাগুলো আবির ভাই শুনে ফেলেছিল? মেঘ বেশ খানিকটা সময় নীরব থেকে শান্ত কণ্ঠে বলল, আসলে ওই দিন আমার খুব রাগ উঠেছিল। জান্নাত আপুর কাছে পড়তে চাইনি, তবুও। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, জান্নাত পড়াতে না পারলে আমি আনতামই না। জান্নাতকে কেন এনেছি, কেন তোর জান্নাতের কাছে পড়তে জোর করেছি, সবটাই জানতে পারবি। শুধু একটু ধৈর্য রাখ, আর পড়াশোনা কর মন দিয়ে। আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতে সময় লাগবে, এখন তোর হাতে এত সময় নেই। একটা কথা মাথায় রাখিস, আর যাই হোক আমি তোর খারাপ চাই না, একটু বিশ্বাস রাখিস আমার ওপর। প্রথম কথাগুলো ভারী স্বরে বললেও শেষ কথাগুলো শীতল কণ্ঠে বলল আবির। মেঘ মনে মনে ভাবলো, সত্যি তো, জান্নাত আপু পড়ানোতে তো কোনো সমস্যা নেই, ওনাদের মধ্যে যাই থাকুক, তাতে আমার কি? মেঘ ছোট করে বলল, সরি আবির ভাই, আর এমন করব না। আবির স্বাভাবিক স্বভাবসুলভ কণ্ঠে ভারী কণ্ঠে উত্তর দিল, সমস্যা নেই, এখন যা তুই। মেঘ চিবুক নামিয়ে অভিমানী স্বরে বলল, আপনি মিষ্টি না খেলে আমি যাব না। আবির নীরদ কণ্ঠে বলল, বললাম তো খাবো না, তুই যা। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল,
বললাম তো যাব না, একটা খান। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো। কিছু বলার আগেই মেঘ আহ্লাদি কণ্ঠে বলে উঠল, প্লিজ আবির ভাই। সঙ্গে সঙ্গে আবিরের অভিব্যক্তি বদলে গেছে। মুচকি এসে বলল, ঠিক আছে দে। আবির ভাইয়ের হাসিতে মেঘ গলে পানি হয়ে গেছে। রোমান্টিক মুডে বলল, আমি খাইয়ে দিই প্লিজ। আবির মৃদু হেসে জানালো, ঠিক আছে। মেঘ মিষ্টির প্লেট থেকে মিষ্টি নিয়ে আবির ভাইয়ের কাছে এসে দাঁড়ালো। আবির ভাইয়ের শরীর থেকে আসা পুরুষালী গন্ধে মেঘের সর্বাঙ্গে ঝাঁকুনি দিল। আবির ভাইয়ের কাছাকাছি এসে মেঘ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। 10 দিনের রাগ, অভিযোগ কোনো কিছুই যেন নিমিষেই বিলীন হয়ে গেছে। আবির ভাই মানেই এক প্রকার নেশা। কাছে আসলে অষ্টাদশী সেই নেশা আসক্ত হতে বাধ্য। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে। মেঘ ধীর হস্তে কাটা চামচে একটা মিষ্টি তুলে আবিরের মুখের সামনে ধরল। আবিরও চুপচাপ খেয়ে নিল। মিষ্টি খেয়ে আবির থমথমে কণ্ঠে শোধালো, আরেকটা কি খেতে হবে? মেঘ সঙ্গে সঙ্গে উপনিচ মাথা নাড়ল। আবির মনে মনে বলল, তোর এই পাগলামি যেন সারা জীবন থাকে। মেঘ আরেকটা মিষ্টি এগিয়ে দিল আবির ভাইয়ের মুখের কাছে। আবির দ্বিতীয় মিষ্টি শেষ করে ছোট করে বলল, বস এখানে। মেঘ সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসলো। আবির একটা মিষ্টি কেটে অর্ধেকটা মেঘের মুখে দিল। মেঘের যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে মিষ্টি খাওয়াচ্ছে। মেঘ চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল। আবির দ্বিতীয়বার কিছুটা মিষ্টি মেঘের মুখের সামনে ধরে বলল, 2 বার না খাওয়ালে তো তুই আবার পানিতে পড়ে যাবি, নে হা কর। মেঘ মিষ্টি মুখে নিয়ে একগাল হাসলো। মিষ্টি খেয়ে মেঘ শান্ত স্বরে ডাকলো, আবির ভাই। আবিরের দৃষ্টি মেঘের মুখ বরাবর নিয়ে সুমধুর কণ্ঠে বলল, সেই দরদ ঢালা কণ্ঠে বলা তা অষ্টাদশীর মনের ভেতর উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি করে। এই তেই শুধু আছে সীমাহীন ভালোবাসা। আবিরের দৃষ্টি অষ্টাদশীর মুখমণ্ডলে। ডাগর ডাগর আঁখিতে দীর্ঘ মনোযোগ দিয়ে চাইল। গভীর নলকূপের ন্যায় বিমোহিত সেই নয়নচোরা আবিরের স্থির থাকলেও নিচ্ছেদ না। আবির চাইলেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ রাখতে পারছে না। দৃষ্টি নামিয়ে নিল ফ্লোরে। মেঘ ঢোক গিলে নিজেকে কন্ট্রোল করে শান্ত আঁখিতে আবির ভাইয়ের দিকে চেয়ে বলল, একটা কথা বলবো? আবির নিজ দিক থেকে তাকিয়ে উত্তর দিল, বল। মেঘ ধীর স্বরে প্রশ্ন করলো, যদি বলি আপনি আর সিগারেট খাবেন না, তাহলে কি আপনি মানবেন? আবির ঠোঁট কিছুটা প্রশস্ত হলো। দৃষ্টি তখনও ফ্লোরে। মনে মনে বলল, তুই বললে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে রাজি, সেখানে সিগারেটের এমন কি? আজ এই মুহূর্ত থেকে আমি আবির সিগারেট ছাড়লাম, আর কোনোদিনও ছিও দেখবো না, প্রমিস। মেঘ আস্তে করে বলল, কি হলো? আবির মেঘের দিকে আর চোখে চেয়ে বলল, ঠিক আছে, চেষ্টা করব। এইটুকুতে মেঘ মহা খুশি। না যে করেননি সেই অনেক। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে সহসা সাহস নিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, কর। মেঘ ঢোক গিলে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, চুল দাড়ি বড় হয়েছে, কাটেন না কেন? মেঘের এমন প্রশ্নে আবিরের মুখবর্ণ হয়ে গেল। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালেন, কেন, এভাবে ভালো লাগে না? মেঘের মিষ্টির প্লেট হাতে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বলল, আপনাকে সবভাবেই ভালো লাগে, তবে এখন আপনার ড্রেসিং লুকটা মিসিং। কথাটা বলে করিডোর দিয়ে অন্তহীন ছুটে নিজের রুমে চলে গেল। আবির দরজার দিকে চেয়ে নিঃশব্দে হাসল।